কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন লিখতে হবে এখান থেকে। স্যার কোশ্চেন গুলো কি পার্ট সি আর বি এর জন্য? না, পার্ট এর জন্য। পার্ট এর জন্য লিখো আগে, সি বি এরটা একটু পরে বলতেছি। প্রথমে ক বিভাগের জন্য লিখো। লিখো নমুনা জরিপ ও শুমারি জরিপ কাকে বলে? নমুনা জরিপ ও শুমারি জরিপ কাকে বলে? নমুনা জরিপ ও শুমারি জরিপ কাকে বলে? দুই নাম্বার কোশ্চেন লিখো শর্ট অ্যানালাইসিস কি? SWOT শর্ট। SWOT শর্ট। শর্ট অ্যানালাইসিস কি? একটু বলেন, বুঝি নাই। শর্ট অ্যানালাইসিস SWOT শর্ট অ্যানালাইসিস কি? স্যার নমুনা জরিপ আরেকটা, ওইটা বুঝি নাই। আরেকটা হচ্ছে শুমারি জরিপ। শুমারি। শুমারি। এরপরে লিখো কালীন সারি কাকে বলে? কালীন সারি, যেটাকে লিস্ট স্কয়ার বলা হয় ইংলিশে। কালীন সারি কাকে বলে? চার নাম্বার প্রাথমিক তথ্য ও মাধ্যমিক তথ্যের মধ্যে পার্থক্য কি? 4 প্রাথমিক তথ্য ও মাধ্যমিক তথ্যের মধ্যে পার্থক্য কি? তথ্য। হ্যাঁ, তথ্য। এরপর 5 ডেলফি পদ্ধতি কাকে বলে? ডেলফি। ডেলফি পদ্ধতি কাকে বলে? লিখছো? এরপর লিখো চাহিদার দাম স্থিতিস্থাপকতা ও মূল্য। প্রথমে লিখো চাহিদার দাম স্থিতিস্থাপকতা কি? চাহিদার দাম স্থিতিস্থাপকতা কি? আরেকটা লিখবা চাহিদার আয় স্থিতিস্থাপকতা কি? চাহিদার দাম স্থিতিস্থাপকতা কি? চাহিদার আয় স্থিতিস্থাপকতা কি? লেখা হয়েছে? লেখা হয়েছে? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। এবারে পার্ট বিসির জন্য লিখো। পার্ট বিসি প্রথম প্রশ্ন নমুনা জরিপ ও শুমারি জরিপের মধ্যে পার্থক্য লিখো। নমুনা জরিপ ও শুমারি জরিপের মধ্যে পার্থক্য লিখো। লিখা হয়েছে? এরপর দেখো 2 নম্বরে বাজারজাতকরণ কৌশল সম্পর্কে সংক্ষেপে লিখো। বাজারজাতকরণ কৌশল সম্পর্কে সংক্ষেপে লিখো। বাজারজাতকরণ কৌশল সম্পর্কে সংক্ষেপে লিখো। এরপর মাধ্যমিক তথ্য ব্যবহারের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? মাধ্যমিক তথ্য
তথ্য ব্যবহারের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? মাধ্যমিক তথ্য ব্যবহারের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? লিখছ? জি স্যার। লাস্ট কোশ্চেন। একটি পণ্যের বাজার ও চাহিদার উপর একটি পণ্যের বাজার ও চাহিদার উপর সরকারের নীতির প্রভাব আলোচনা করো। একটি পণ্যের বাজার ও চাহিদার উপর সরকারের নীতির প্রভাব আলোচনা করো। স্যার সরকারের নীতি না সরকারি নীতি? সরকারের নীতি যেটা সেটাই সরকারি নীতি, ঠিক আছে? সরকারের নীতির প্রভাব আলোচনা করো। লিখছো কিনা সবাই? শেষ লেখা? জি। ওকে, তাহলে এই প্রশ্নগুলো তোমরা বই থেকে শিখে ফেলবা। এখানে অধিকাংশই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো আসো, এই চ্যাপ্টারটা হুবহু তোমাদের থার্ড ইয়ারে ছিল। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তোমাদের থার্ড ইয়ারে ছিল। থার্ড ইয়ারে এটা বিজনেস স্ট্যাটিস্টিক্সে ছিল, তবে ওখানে চ্যাপ্টারটার নাম ছিল টাইম সিরিজ অ্যানালাইসিস, ঠিক আছে? টাইম সিরিজ অ্যানালাইসিস ছিল। আর এখানে প্রজেক্ট ম্যানেজমেন্টে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে মার্কেট অ্যান্ড ডিমান্ড ফরকাস্টিং। মূলত একদম 100% একই, ওখানে যা ছিল এখানেও তাই আছে। আগে যে চ্যাপ্টারটা করেছিলাম ক্যাপিটাল বাজেটিং, ওটাও কিন্তু তোমাদের ছিল, সেকেন্ড ইয়ারে ছিল, প্রিন্সিপালস অফ ফিনান্সের মধ্যে ছিল। তো যাই হোক, আপার লেভেলে যত উপরের দিকে যাবা ততই দেখবা যে প্রিভিয়াস পড়াগুলাই রিভিউ হবে, ওগুলাই ঘুরে ফিরে পড়তে হবে বেশি বারবার, ঠিক আছে? মাস্টার্সে যখন যাবা ওখানেও দেখবা ম্যাক্সিমাম চ্যাপ্টার অনার্স ফোর্থ ইয়ারের সাবজেক্টগুলোর সাথে মিল আছে। মাস্টার্সের কয়েকটা সাবজেক্ট তো হুবহু মিল, যেমন একটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আছে একটা সাবজেক্ট এমবিএ তে, এটা পুরোপুরি কম্পিউটার, সেকেন্ড ইয়ারে যে কম্পিউটারটা করছো ওটা। তারপরে একটা সাবজেক্ট আছে মাস্টার্সে তোমার ইন্টারন্যাশনাল বিজনেস দিয়ে মেবি একটা সাবজেক্ট আছে, ওটাও তোমার ফোর্থ ইয়ারের সাথে মিল আছে। তারপরে মাস্টার্সে একটা সাবজেক্ট আছে রিসার্চ ম্যাথোডোলজি, ওটা হুবহু বিজনেস স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, যেটা বিজনেস স্ট্যাটিস্টিক্স থার্ড ইয়ারে পড়ছো ওটা মাস্টার্সে গিয়ে রিসার্চ ম্যাথোডোলজি নাম দিয়ে আসবে বা বিজনেস রিসার্চ নাম দিয়ে আসবে। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ারে পড়তেছে, তোমাদেরকে মাস্টার্সে করতে হবে। তো আপার লেভেলে যতই যাবা ততই প্রিভিয়াস পড়াগুলোই রিপিট হবে। মাস্টার্সে আসলে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে নতুন করে পড়ার কিছুই থাকবে না, দেখা যাবে যে 80% একদম অনার্সের যা পড়ছো তাই মিল আছে। তো এই জন্য মাস্টার্সে যখন উঠবো তখন শুধু জবের পড়াশোনা করবা। মাস্টার্সের পড়াগুলো 1-2 মাস করলেই হয়ে যাবে, ফার্স্ট ক্লাস পাই যাবা। জাস্ট পরীক্ষার আগে 1-2 মাস পড়লে হবে, ঠিক আছে? বাকি সময়টা তোমরা বিভিন্ন জবের কোচিং এ অ্যাডমিশন নিয়ে ফেলবা। জব ওরিয়েন্টেড বিসিএস বা আদার্স রিলেটেড যে কোচিং গুলো আছে, তোমাদের কোনো প্রাইভেট করতে হবে না অনার্সের পরে, ঠিক আছে? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়তে হবে, ওদের ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আছে, বাট তোমাদের পড়তে হবে না। তোমরা তোমাদের সময়টা জবের পিছনে ইউটিলাইজ করতে পারবা। তো আসো, আমি এই চ্যাপ্টারের লেকচার শিটটা অনেক আগেই গ্রুপে দিয়ে দিয়েছিলাম, এগুলো প্রিন্ট করে রাখবা। প্রিন্ট করা থাকলে তোমার অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। আমাদের এই চ্যাপ্টারে মূলত 3 ধরনের অঙ্ক আছে, আর আমি শুরুতেই বলছি এই চ্যাপ্টার থেকে পার্ট বি তে অঙ্ক বেশি আসছে, ঠিক আছে? অর্থাৎ ছোট আকারের অঙ্কগুলোই আসছে বেশি। আমরা সবই শিখবো। একটা চ্যাপ্টারে যত রকমের অঙ্ক আছে তোমার যদি সবই শেখা থাকে, সবগুলো নিয়ম থেকে যদি তোমার প্র্যাকটিস থাকে, তাহলে প্রশ্ন যেভাবে করুক তুমি আনসার করতে পারবা। কিন্তু আমরা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অধিকাংশ কি করি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যা আসছে ওই অনুযায়ী প্রিপারেশন নিই।
তো ওই অনুযায়ী প্রিপারেশন নিতে গেলে দেখা যায় যে দুই একটা নিয়ম বাদ পড়ে যায়, ঠিক আছে, যার ফলে পরীক্ষা হলে অনেক সময় ওই টাইপের থেকে অঙ্ক দিলে আর পারা যায় না। তো এই জন্য যে কোনো ম্যাথমেটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে যে চ্যাপ্টারের প্রিপারেশন নাও না কেন, ওই চ্যাপ্টারে যদি 5 নিয়মের অঙ্ক থাকে তাহলে তুমি 5টাই শিখবা, তাহলে দেখবা প্রশ্ন যেভাবে করুক না কেন তোমার কমন আসবে, ঠিক আছে। এটা আমি তোমার শুধু এই সাবজেক্টের ক্ষেত্রে বলতেছি না, তোমার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, ওগুলোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আর ফোর্থ ইয়ারের রেজাল্ট ভালো করা খুবই সহজ, এজন্যই ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট আর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের 70 to 80% মিল। আবার প্রজেক্ট ম্যানেজমেন্টের যে চ্যাপ্টারগুলো আছে এগুলো আগে থেকে করা আছে। তো ম্যাথমেটিক্যাল এই 3টা কোর্সে A+ পাওয়া খুবই সহজ। হ্যাঁ, ফোর্থ ইয়ারে 4-5টা সাবজেক্টে A+ পাওয়া সহজ, বিশেষ করে এই 3টা সাবজেক্ট, যে 3টাতে ম্যাথ আছে, আর আরেকটা আছে বাংলাদেশ ইকোনমিক্স, একটা সাবজেক্ট আছে ওইটা, আরেকটা সাবজেক্ট আছে তোমার ইন্টারন্যাশনাল ট্রেড মেবি। এই সাবজেক্টগুলোতে নাম্বার দেয়, ঠিক আছে, এই জন্য এগুলোতে A+ পাওয়া সহজ। যদি 3-4টা সাবজেক্টে A+ টার্গেট রাখতে পারো তাহলে 3.50 অ্যাবভ আসবে জিপিএ। হ্যাঁ, ফোর্থ ইয়ার আমি ম্যাক্সিমাম স্টুডেন্টের দেখছি জিপিএ অন্য যে কোনো ইয়ারের তুলনায় বেশি আসে। এখানে ইনকোর্সের নাম্বারগুলো স্যারেরা একটু বাড়ায় দেয়, যেহেতু লাস্ট ইয়ার, এই জন্য কাউকে মানে ইয়া করে না, সবার ক্ষেত্রে 17, 18, 19 এভাবে দেয়। তো আলটিমেটলি দেখা যায় ফোর্থ ইয়ারে সবার জিপিএ অনেক ভালো, মানে জিপিএটা অনেক ভালো। আর তাছাড়া একটা ভাইবা আছে, ওখানে তো 90% স্টুডেন্ট A+ পাবে ভাইবাতে। তো সব মিলিয়ে রেজাল্ট ভালো আসবে যদি একটু স্টাডি করো আর কি। তো যাই হোক, দেখো আমরা শুরু করি। আমাদের লেকচার শিটে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো, এই চ্যাপ্টারে টোটাল 3 ধরনের অঙ্ক আছে। আমি আবারও বলতেছি, এই চ্যাপ্টারে টোটাল 3 ধরনের অঙ্ক করতে হবে। একটা হচ্ছে সেমি এভারেজ মেথড, একটা মুভিং এভারেজ মেথড, আর একটা লিস্ট স্কোয়ার মেথড। তোমাদের আশা করি মনে পড়বে, তোমরা থার্ড ইয়ারে এগুলো পড়ছো। 3 ধরনের অঙ্ক আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। একটা হচ্ছে সেমি এভারেজ মেথড, একটা মুভিং এভারেজ মেথড, আর একটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে তুমি দেখবা যে ওখানে মুভিং এভারেজটা বেশি আসছে, অর্থাৎ পার্ট বিটাই আসছে অঙ্কগুলো, এই জন্য শুধু মুভিং এভারেজটাই দিচ্ছে। তো আমরা 3 নিয়ম থেকে শিখবো সহজ অঙ্কগুলা, সেমি এভারেজও শিখবো, মুভিং এভারেজও শিখবো, লিস্ট স্কোয়ারও শিখবো। তাহলে এবার প্রশ্ন যেভাবে করুক না কেন, তো আশা করি তুমি কমন পাবা, যে দিক থেকে করুক না কেন। তো আরেকটা জিনিস হচ্ছে এই চ্যাপ্টারে আমাদের গ্রাফ লাগবে, ঠিক আছে। প্রায় প্রত্যেকটা অঙ্কেই গ্রাফ ইউজ করতে হবে। আর গ্রাফ তুমি পরীক্ষার হলে নিয়ে যেতে পারো, অথবা গ্রাফ পেপার পরীক্ষার ওখান থেকে কেন্দ্র থেকেও দেয়। তো কেন্দ্র থেকে পাওয়ার আশায় যাবা না, তুমি নিজে গ্রাফ পেপার নিয়ে যাবা, গ্রাফ পেপারে গ্রাফ অঙ্কন করে ওটা আবার ফিন আপ করে দিবা। তবে একটা জিনিস মনে রাখবা, কখনোই গ্রাফের নিচে কিছু লিখবা না, গ্রাফের অপোজিট পেজে কিছু লেখা যাবে না, খাতায়ও লেখা যাবে না, গ্রাফের পিছনেও লেখা যাবে না, ঠিক আছে। গ্রাফ যে পৃষ্ঠায় পিন আপ করবা ওই পৃষ্ঠার নিচে, মানে গ্রাফের নিচের অংশে কোনো কিছু লেখার নিয়ম নাই। আবার গ্রাফের পিঠেও কিছু লেখার নিয়ম নাই, শুধু গ্রাফে শুধু চিত্রটা অঙ্কন করবা, ব্যাক পেজে কিছু লেখা যাবে না, খাতায়ও লেখা যাবে না, গ্রাফের পিছনেও লেখা যাবে না, অর্থাৎ আলাদা পৃষ্ঠায় লিখতে হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তো আমি 1 নাম্বার অঙ্কে চলে যাই। অঙ্কগুলো সহজ, এই জন্য আর বিস্তারিত কিছু বলতে হবে না, আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবা, যেহেতু আগে থেকেই করা আছে। দেখো প্রথম প্রশ্নটা শীটের কি লিখছে, fit a trend line using semi-average method from the following data and find sales for 2005। ঠিক আছে, প্রথমে বলছে যে সেমি এভারেজ মেথডে একটা ট্রেন্ড লাইন অঙ্কন করতে। তো ট্রেন্ড লাইন অঙ্কন করব আমরা গ্রাফের মধ্যে। তো গ্রাফে ট্রেন্ড লাইন অঙ্কন করতে হলে আগে আমাদেরকে ট্রেন্ড ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। যে ইনফরমেশনগুলো আমাদেরকে দেওয়া আছে, ইয়ারআর সেলস, এই ইয়ারআর সেলস থেকে আমাকে ট্রেন্ড ভ্যালু বের করতে হবে। কোন মেথডে বের করব? সেমি এভারেজ মেথডে বের করব। আর যখন আমি ট্রেন্ড ভ্যালুটা বের করে ফেলবো, তখন ওই ট্রেন্ড ভ্যালুর মান দিয়ে গ্রাফের মধ্যে আমি ট্রেন্ড লাইন অঙ্কন করব, ঠিক আছে। আর গ্রাফ থেকে আমাকে আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে 2005 সালে তাদের সেলস কত হয়েছিল সেটাও বের করতে হবে, সেলসের অ্যামাউন্টটাও বের করতে হবে। গ্রাফ অঙ্কন করলে অটোমেটিক 2005 সালের সেলসের অ্যামাউন্টটা চলে আসবে। তো যাই হোক, আমি আগে দেখো এখানে কয় বছরের ইনফরমেশন দিচ্ছে, 1 2 3 4 5 6 বছরের ইনফরমেশন দিছে। 1997 থেকে 2002 পর্যন্ত 6 বছরের ইনফরমেশন, 6 বছরের সেলস দেওয়া আছে, সেলস গুলো লাখ টাকায় দেওয়া আছে। এখন আমাকে ট্রেন্ড লাইন অঙ্কন করতে বলছে। তো ট্রেন্ড লাইন অঙ্কন করার জন্য আমাকে
ট্রেন্ড ভ্যালু বের করতে হবে। তো ট্রেন্ড ভ্যালু কিভাবে বের করব? ট্রেন্ড ভ্যালু বের করার অনেকগুলো পদ্ধতি আছে। একটা সেমি এভারেজ পদ্ধতি আছে, একটা মুভিং এভারেজ পদ্ধতি আছে, আর একটা লিস্ট স্কয়ার মেথড আছে। তো আমাকে যখন যে মেথড অ্যাপ্লাই করতে বলবে আমি তখন সেই মেথড দিয়ে করব। তো এই অঙ্কে বলছে কি সেমি এভারেজ মেথড। সেমি এভারেজ মানে অর্ধগড়। অর্ধগড় অর্ধগড় মানে হচ্ছে 6 বছরের ইনফরমেশন দিলে অর্ধগড় হবে কয় বছর পর পর? বলো তো, অর্ধেক করলে কয় বছর হবে? 6 বছরকে অর্ধেক করলে কয় বছর হবে? 3 বছর। 3 বছর। অর্থাৎ আমাকে প্রথম 3 বছরের অ্যাভারেজ বের করতে হবে একবার, আর একবার শেষের 3 বছরের অ্যাভারেজ বের করতে হবে। এই দুইটা অ্যাভারেজ মান বের করতে পারলেই আমার ট্রেন্ড ভ্যালুটা চলে আসবে। আমি আবার বলতেছি, যদি অঙ্কটা 8 বছরের হতো তাহলে 4 বছর 4 বছর, প্রথম 4 বছরের অ্যাভারেজ, পরে 4 বছরের অ্যাভারেজ। তো অ্যাভারেজ বের করে কিভাবে? টোটালকে যত বছর দিয়ে যোগ করছি তত বছর দিয়ে ভাগ। যেমন এই অঙ্কটা হচ্ছে 6 বছরের, তাহলে 6 বছর সেমি অ্যাভারেজ মানে হচ্ছে অর্ধগড়। অর্ধগড় মানে 3 বছর 3 বছর, ঠিক আছে? তাহলে প্রথম 3 বছরের সেলসকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দিব, আবার পরবর্তী 3 বছরের সেলসকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দিব। তাহলে যে ভাগফলটা পাবো সেটাই হচ্ছে আমাদের ট্রেন্ড ভ্যালু। আমি একটু করে তোমাদেরকে দেখাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো সলিউশনটা বুঝছো কিনা। 1997, 98, 99 এই 3 বছর যোগ করা হয়েছে, যেটাকে সেমি টোটাল বলা হচ্ছে। এরপরে যেহেতু 3 বছর যোগ, তাই 3 দিয়ে ভাগ করলে সেমি এভারেজ বের হয়ে গেছে। এই 22 হচ্ছে আমার ট্রেন্ড ভ্যালু। আবার 2000, 2001, 2002 বাকি 3 বছর যোগ করলাম, যোগ করে যা আসছে তাকে 3 দিয়ে ভাগ করে দিলাম। লাস্ট কলামে যেখানে সেমি এভারেজ লিখছি তুমি সেখানে চাইলে ট্রেন্ড ভ্যালু লিখতে পারো। কারো প্রশ্ন আছে সলিউশনে? স্যার ট্যাবলের উপরে কি লিখবো? ক্যালকুলেশন ট্যাবল? ক্যালকুলেশন দেবো, আর কি লিখবে? আর কিছু লিখার দরকার নেই। ওগুলো তো দেখেই না পরীক্ষার খাতা কাটার সময়, মেইন আনসার গুলো দেখে দে ঠিক আছে কিনা। বুঝছি স্যার ইয়ারের পাশে এক্স কেন দিছি? ইয়ারকে সবসময় এক্স হিসেবে ধরতে হয়। এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে সবগুলো এতে দেখবে ইয়ারকে এক্স হিসেবে ধরে নিব। গ্রাফ অঙ্কন করবো, যে গ্রাফে একটা ভূমি অক্ষ একটা লম্ব অক্ষ, তো ভূমি অক্ষে ইয়ার থাকে ও এক্স অক্ষে, ঠিক আছে? আর ও ওয়াই অক্ষে তোমার সেলসের, বা কখনো সেলসের জায়গায় প্রোডাকশন লিখে, মানে যে মানটা দেওয়া থাকবে ওটা লিখবো। ওকে স্যার। ইয়ার সবসময় ভূমি অক্ষে থাকে, সেজন্য ওখানে এক্স লেখা হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গিয়ে আমার প্রথম রিকোয়ারমেন্টটা, যেটা আমাদেরকে ট্রেন্ড লাইন অঙ্কন করার জন্য যে সেমি এভারেজ মান বা ট্রেন্ড ভ্যালু মানটা বের করছে, ঠিক আছে? এটা 6 বছরের অঙ্ক, সেজন্য 3 বছর 3 বছর করা হয়েছে। যদি অঙ্কটা 8 বছরের হতো তাহলে 4 বছর 4 বছর হতো। যদি 10 বছরের অঙ্ক হতো তাহলে 5 5 হতো, ঠিক আছে? 5 বছর যোগ করে 5 দিয়ে ভাগ করতাম। এরপর আসো, আরেকটা রিকোয়ারমেন্ট আছে এখানে, ফাইন্ড সেলস ফর 2005। প্রশ্নে 2002 সাল পর্যন্ত সেলসের অ্যামাউন্ট দেওয়া আছে। এখন আমাদেরকে বের করতে বলছে 2005 সালে সেলসের অ্যামাউন্টটা কত হবে। তো 2005 সালে সেলসের অ্যামাউন্ট কত হবে সেটা জানার জন্য আমাকে গ্রাফ অঙ্কন করতে হবে। আর তাছাড়া সে রিকোয়ারমেন্ট না চাইলেও আমাকে গ্রাফ অঙ্কন করতে হইতো, কারণ ওই যে শুরুতে লিখছে কি ক্রিয়েট এ ট্রেন্ড লাইন, একটা ট্রেন্ড লাইন অঙ্কন করো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে গ্রাফটা বোর্ডে অঙ্কন করে তারপর তোমাদেরকে ডিসপ্লে দেখাবো। একটা দেখালে সবগুলোই বুঝতে পারবা। আমি একটু বোর্ডে অঙ্কন করে নিই, কারণ গ্রাফ কম্পিউটারে অঙ্কন করা এখনো, মানে কিভাবে অঙ্কন করে এটা এখনো জানি না, ঠিক আছে? তবে জানলে কম্পিউটারে দেখাই দিতাম। আমি একটু বোর্ডে অঙ্কন করে তোমাদেরকে দেখাচ্ছি। সবসময় গ্রাফের ভূমি অক্ষে অর্থাৎ ও এক্স অক্ষে ইয়ার বসাতে হয়, ভূমি অক্ষে অলওয়েজ ইয়ার হবে।
আর লম্ব অক্ষে ও ওয়াই অক্ষে সেলস বা প্রোডাকশন বা যা মান দিবে আর কি, ইয়ারের সাথে যে মানটা দিবে সেটা সবসময় লম্ব অক্ষ হবে। তো এখন আমাদের এখানে ইয়ার দেওয়া আছে 6 বছর, 1997 থেকে 2002, বাট আমাকে লিখতে হবে 2005 পর্যন্ত, যেহেতু 2005 সালে সেলসও বের করতে বলছে। তো আমি লিখতেছি 97, 98, আর সেলস দেওয়া আছে 20 লাখ, 24, 22, 30, 28, 32। তাহলে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 20 আর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে কত, 32 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমি প্রতি গড় তোমার কত করে ধরবো, 2 2 করে ধরি, 20, 22, 24 এভাবে ধরি। 20, 22, 24, 26, 28, 30, 32। যেহেতু 2005 সেলস, 2005 সালে কত হবে এখনো জানি না, সেটা পরে আমরা আপাতত 32 পর্যন্ত লিখি। 20, 22, 24, 26, 28, 30, 32। আমি জাস্ট গ্রাফটা অঙ্কন করছি, একটু করে দেখো। আমার ছবিতে ক্লিক করো, তাহলে দেখতে পারবা। জাস্ট ভূমি অক্ষে ইয়ার লিখছি 97, 98, 99, 2000, স্যার 2000। বোর্ডটা একটু পিছনে নেন। ওকে ওকে। দেখো, ও তুমি কথা বললে তো আর দেখা যাবে না। দেখো, নিচে ইয়ার লিখছি আর উপরে সেলস এর অ্যামাউন্ট গুলো লিখছি 20, 22, 24, 26, 28, 30, 32। ঠিক আছে, আর নিচে সালগুলো লিখছি 1997 কে জাস্ট 97 দিয়ে লিখলাম, 97, 98, 99, 2000, এভাবে 2005 সাল পর্যন্ত লিখলাম। ওকে, এতটুকু বুঝছো কিনা? জি ভাইয়া বুঝছি। এবার আসো মূল জিনিস, যেটা মূল জিনিসটা হচ্ছে গ্রাফে সবসময় দুইটা রেখা অঙ্কন করতে হয়। একটা হচ্ছে ট্রেন্ড লাইন আর একটাকে বলা হয় অ্যাকচুয়াল লাইন। একটা বলা হয় ট্রেন্ড লাইন আর একটা বলা হয় অ্যাকচুয়াল লাইন। ঠিক আছে, অ্যাকচুয়াল লাইনটা হচ্ছে যে মানটা প্রশ্নে দেওয়া থাকবে, অর্থাৎ যে সেলসের যে মানটা দেওয়া আছে, বা কখনো সেলসের জায়গায় প্রোডাকশন লিখতে পারে, যাই লিখো, প্রশ্নে যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে, সেটা দিয়ে যে রেখা অঙ্কন করা হবে সেটাকে বলা হবে অ্যাকচুয়াল লাইন, প্রকৃত রেখা, অ্যাকচুয়াল লাইন। আর যেটা আমরা ট্রেন্ড ভ্যালু বের করছি সবার শেষের কলামে, সেমি এভারেজ যে কলামটা, ওই কলামে যে ট্রেন্ড ভ্যালু যে দুইটা বের করছি, একটা 22 আর একটা 30, ওই দুইটার মান দিয়ে যে রেখা অঙ্কন করা হবে সেটাকে বলা হবে ট্রেন্ড লাইন। অর্থাৎ ট্রেন্ড ভ্যালুর মান দিয়ে যে রেখা অঙ্কন করা হবে, ট্রেন্ড ভ্যালু মানে আমি বলছিলাম যে সেমি এভারেজের এই কলামটাতে তুমি চাইলে ট্রেন্ড ভ্যালু লিখতে পারো, একই কথা। তাহলে ট্রেন্ড ভ্যালুর মান দিয়ে যে রেখা অঙ্কন করা হবে সেটা হচ্ছে ট্রেন্ড লাইন, আর প্রশ্নের মান দিয়ে যে রেখা অঙ্কন করা হবে সেটা হবে অ্যাকচুয়াল লাইন। ঠিক আছে, আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাকচুয়াল লাইন আঁকা বাঁকা হতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু ট্রেন লাইন কখনোই আঁকা বাঁকা হবে না। ট্রেন লাইন সবসময় স্ট্রেট থাকবে, সোজা থাকবে, স্ট্রেট। হ্যাঁ, এখন স্কেল দিয়ে টান দিতে হবে। আর অ্যাকচুয়াল লাইনটা তুমি ফ্রি হ্যান্ডে করতে পারো, আঁকা বাঁকা হতে পারে, সমস্যা নাই। তো আমি রেখা দুটোটা অঙ্কন করে তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি। 97 তে হচ্ছে 20 লাখ, 98 তে হচ্ছে 24 লাখ, এরপর 99 তে হচ্ছে 22 লাখ, 2000 30 লাখ, 2001 হচ্ছে 28, 2002 হচ্ছে 32। আমি আপাতত এতটুকু আঁকি, 2005-এরটা পরে আসতেছি। এটা হচ্ছে অ্যাকচুয়াল লাইন, প্রশ্নে যে মানগুলো আছে সেটা দিয়ে যে রেখা অঙ্কন করা হবে সেটাকে বলা হবে অ্যাকচুয়াল লাইন। আর ট্রেন্ড লাইন হচ্ছে সেমি এভারেজের মান দিয়ে। 32টা বসছে 1998 বরাবর, তাহলে 98 বরাবর 32 বসাবো। আর 30 30 বছর 2001 সাল বরাবর, তাহলে 2001 সাল বরাবর 30 বসাবো। তাহলে 32 আর 30, 98 থেকে 2001, এই দুইটা রেখা স্কেল দিয়ে যোগ করে দিবেন। তাহলে এটাকে বলবো যে ট্রেন্ড লাইন। ট্রেন্ড ভ্যালু দিয়ে যে রেখা অঙ্কন করা সেটা ট্রেন্ড লাইন। তাহলে দেখো, আমার ছবিতে ক্লিক করো,
ক্লিক করলে দেখা যাবে। আঁকা বাঁকা যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়াল লাইন, সাল অনুযায়ী সেলস অনুযায়ী বসাই দিচ্ছি, সাল অনুযায়ী যেটা যত সেলস, যেমন 97 তে ছিল 20 লাখ, 20 লাখ থেকে শুরু হয়েছে, ঠিক আছে। 98 তে ছিল যে মেবি 30 লাখ, ওভাবে 30 বরাবর করছে, এভাবে করে আঁকা হয়েছে অ্যাকচুয়াল লাইন। আর ট্রেন লাইনটা আঁকছি কিভাবে, জাস্ট দুইটা বিন্দু যোগ করে দিছি, উপরে দেখো 32 আর 30, 98 সালে 32 ছিল আর 2001 সালে 30 ছিল, তাহলে দুইটা যোগ করে দিছি, এরপর এটার নাম লিখে দিলাম কি ট্রেন লাইন। আমি কিন্তু রেখা দুইটা জাস্ট নাম নাম লেখার জন্য দুইটা রেখা টান দিছি, এগুলা তুমি রেখাগুলা না টানলেও চলবে, কিন্তু ওই যে ট্রেন লাইনের আগে টিক চিহ্ন দিয়ে লিখে দিলাম ওটা ট্রেন লাইন, আর অ্যাকচুয়াল লাইনের আগে ওটা টিক চিহ্ন দিয়ে দেখা দিলাম এটা অ্যাকচুয়াল লাইন। 22 না? হ্যাঁ বলো। বুঝছো কিনা রেখা দুইটা? স্যার রেখাগুলো কি শুধু হাতে করব নাকি স্কেল দিয়ে? ট্রেন ভ্যালুটা স্কেল দিয়ে করবা, ঠিক আছে, ডাইরেক্ট স্কেল দিয়ে সোজা টান দিবা। ভাইয়া আর অ্যাকচুয়াল 32 থেকে 30 না তো 22 থেকে 30। ও সরি, ওটা তো 22 ছিল। স্যার 98 এ 22। হ্যাঁ হ্যাঁ, একটু কারেকশন করে দিচ্ছি, এটা 22 ছিল, তাহলে 98 হচ্ছে 22, আর এত হচ্ছে 2001 সালে হচ্ছে 30, 2001 সাল বরাবর 30। দেখো 22 আর 30, আমি 32 মনে করছিলাম। 98 তে হচ্ছে গিয়ে তোমার 22, আর ইয়েতে হচ্ছে গিয়ে 2001 সালে গিয়ে হচ্ছে 32, তাহলে ওই রেখার উপর দিয়ে গেছে। স্যার ট্রেন্ড লাইনটা বুঝি না, ট্রেন্ড লাইনটা কিভাবে রাখছেন? ট্রেন লাইন হচ্ছে ট্রেন ভ্যালু থেকে অঙ্কন করতে হয়। ট্রেন ভ্যালুর মান তুমি সলিউশনে দেখো, শেষ কলামে যেটা দেওয়া আছে সেমি এভারেজ যেটা, সেটাই হচ্ছে ট্রেন ভ্যালু, কেমন। তো সেমি এভারেজে 2000 সেমি এভারেজে 1998 সাল বরাবর দেখো লেখা আছে কত 22, ঠিক না। আর 2001 সাল বরাবর দেখো লেখা আছে কত 30, তাহলে 98 এর ওখানে 22 লাখ বরাবর বসছে, আর 2001 সাল বরাবর 30 লাখ বসছে, এই দুইটা বিন্দু যোগ করা হয়েছে। বুঝছি। আর কারো প্রশ্ন আছে কিনা বলো, প্রশ্ন থাকলে করো। কারো প্রশ্ন আছে? ভাইয়া মানগুলো ওখানে কলামের মধ্যে তো ইয়া নাই, ঠিক নাই মনে হয়। আবার কলামের মধ্যে কি ঠিক নেই? 98-তে 24 দিছেন কলামে, আর এখানে 98-তে 22 দিছেন। কোথায় 98 তে বসে? 98 তে সব জায়গায় সব বিষয় দেখছি। হুম, কোন 98 তে আবার 22 আর 24 কোন জায়গায়? টেবলটাতে। টেবল থেকে করব না আমরা হ্যাঁ টেবল ট্রেন লাইনটা। ঠিক আছে, তো 98 তে কোথায়? 98 তে তো 22 আছে, ঠিক আছে। তো আমিও তো 98 তে 22 দিলাম। টেবলে ভাই 98-তে 24 লাখই তো আছে। আপনি সেমি আহা, এভারেজ দেখেন, তুমি সেন্স তুমি টেস্ট সেমি 24 এভারেজ, আছে, সেমি তুমি এভারেজে সলিউশন 22। দেখো, সলিউশন সেমি এভারেজ। আমরা ট্রেন গুলো অঙ্কন করছি শেষ কলামে সলিউশন থেকে, প্রশ্ন থেকে না। তো সলিউশনে দেখছো 22 1998 সাল বরাবর, এই যে। আর 99টাও 22। আবার কোথায় 99 22? আবার তুমি প্রশ্ন চলে গেছো। আমি তোমাকে বলছি সলিউশন দেখতে, সলিউশনের শেষ কলামটা দেখো তুমি। সলিউশনের শেষ কলামে কি লেখা আছে? সেমি এভারেজ লেখা আছে 22। কিনা? উপরে কি লেখা সেমি এভারেজ লেখা আছে কিনা? ঠিক আছে, সেমি এভারেজের এখানে তুমি অপর নাম লিখতে পারো ট্রেন ভ্যালু, কেমন। এখন এই 22টা কত সাল বরাবর লেখা আছে? 1998 সাল, ঠিক না। হ্যাঁ আর হ্যাঁ, আর নিচের দিকে দেখো 30 লেখা আছে কত সাল বরাবর? 2001 সাল। 1 সালে। তাইলে আমি গ্রাফের মধ্যে 1998 সাল বরাবর
22 লাখে দাগ দিব, আর 2001 সাল বরাবর 30 লাখে দাগ দিব। এখন দেখো গ্রাফে যেটা সোজা রেখা, যেটা সোজা ট্রেন্ড লাইন যেটা, ওটা দেখো 98 বরাবর 22 বিন্দু একটা দেওয়া আছে, ঠিক আছে। আর 2001 আচ্ছা। সাল 2001 সাল বরাবর দেখো 30 বরাবর দেওয়া আছে বিন্দুটা, শেষ। হ্যাঁ এই তাহলে ট্রেন লাইনটা ওই সলিউশনের শেষ কলাম থেকে আসে, ট্রেন ভ্যালু থেকে। আর যেটা আঁকা বাঁকা রেখা গেছে অ্যাকচুয়াল লাইন, সেটা হচ্ছে প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে ওই অনুযায়ী লেখা হয়েছে। প্রশ্নে দেখো 97-তে 20 লেখা আছে, 98-তে 24 লেখা আছে, ওভাবে দেখো উঁচা নিচে হচ্ছে কিনা অ্যাকচুয়াল লাইনটা। হ্যাঁ এখন হচ্ছে কিনা? হ্যাঁ আচ্ছা ভাই। আর কারো প্রশ্ন আছে কিনা? না স্যার, বুঝছি। ওকে, তাহলে এখন আসো আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সেলস। 2005 সালে সেলস মানটা বের করা। আমাদের সেশনটা কমপ্লিট হয়ে যেতে পারে, পরের সেশনে জয়েন করবা। তো 2005 সালে সেলস এর মানটা আমরা কিভাবে পাবো? জাস্ট ট্রেন্ড লাইনকে, হ্যাঁ ট্রেন্ড লাইন যেটা পাইছি ওটাকে স্ট্রেট 2005 সাল পর্যন্ত টান দিব, তাহলে বাম পাশে যত লাখ আসবে তত লাখ আমরা বসাই দিব। আমি একটু করে আইকে দেখাচ্ছি। ওকে, তাহলে দেখো এখন আমাদেরকে প্রশ্নে একটা রিকোয়ারমেন্ট ছিল যে 2005 সালে সেলসের পরিমাণ কত। তো জাস্ট ট্রেন্ড ভ্যালু যেটা অঙ্কন করছি, সোজা রেখা যেটা অঙ্কন করছি, ওই রেখাকে স্কেল দিয়ে টান দিয়ে 2005 পর্যন্ত নিয়ে গেলে তার লম্ব অক্ষে সেলসের অ্যামাউন্টটা যা আসবে সেটাই হবে 2005 সালের সেলস। তো ওই অ্যামাউন্টটা সবসময় অ্যাপ্রক্সিমেট থাকবে, মানে প্রায় থাকবে, 100% অ্যাকুরেট হবে না, কারণ গ্রাফের মানগুলা সবার একটু এদিক সেদিক হবে, ঠিক আছে। তো আমি তোমাকে দেখাচ্ছি, দেখো আমার ছবিতে ক্লিক করো। দেখো এখানে এখানে আমি যে আগে যে ট্রেন লাইন যেটা ছিল ওটাকে টেনে 2005 বরাবর উপরের দিকে নিয়ে গেছে, ঠিক আছে। নিচে দেখো যে 05 লেখা আছে, 05 বরাবর টেনে নিয়ে গেলাম একদম উপরে সোজা। তো সোজা উপরে টেনে নেওয়ার পর আমাকে এখন বাম পাশে দেখতে হবে যে এই রেখাটা সেলসের পরিমাণ কত হচ্ছে এই বরাবর, কি 40 লাখ হচ্ছে নাকি 42 লাখ হচ্ছে বলো তো। আমি যদি বাম দিকে টানি, অর্থাৎ লম্ব অক্ষ বরাবর যদি টানি, তাহলে এটা কি 40 লাখ হবে নাকি 42 লাখ হবে? স্যার কতটুকু পর্যন্ত টানছেন বুঝলাম না। 2005 লম্বা সাল রেখাটা কত? পর্যন্ত। তোমাকে কতটুকু টানতে বলছে? 2005 সাল পর্যন্ত টানতে বলছে, ঠিক আছে। আমরা নিচে ভূমি অক্ষে দেখো 05 পর্যন্ত গেছি, হ্যাঁ ইয়ার লিখছি 05 পর্যন্ত। ঠিক তেমনি রেখাটাও উপরের দিকে এমন ভাবে টানছি যেন 05 বরাবর হয়। তুমি যদি ওই বিন্দু থেকে নিচের দিকে টান দাও তাহলে 05 হবে। আচ্ছা আমি এটাকে স্কয়ার করে দিই তাহলে আরো ক্লিয়ার হবে, তারপর মুছে দিব। আমি স্কয়ার করে দিচ্ছি। এই যে এখন দেখো ট্রেন লাইনকে সোজা উপরের দিকে টানলাম, এমন ভাবে টানলাম যেন 2005 সাল বরাবর হয়। তাহলে আমি নিচের দিকে টেনে দেখলাম যে 2005 সাল বরাবর হয়েছে। আবার বাম পাশে রেখা টানলাম, বাম পাশে রেখা টেনে আমি দেখলাম যে এটা 40 থেকে 42 লাখ মধ্যে দিয়ে পড়ে। গ্রাফে যখন লিখবো তখন অ্যাকচুয়াল মানটা আসবে, আমি তো এখন বোর্ডে লিখছি সেজন্য। তাহলে 2005 সাল বরাবর তাদের সেলসের পরিমাণ হবে 40 থেকে 42 এর মধ্যে, অর্থাৎ 41 লাখ। পাশে এপিপি লিখে দিতে হবে, মানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি। বুঝতে পারছো? বুঝছো কিনা? স্যার আমার তো 35 আসতেছে। 35 কেমনে আসে? গ্রাফে দেখো এটা 40 থেকে 42 হবে। আচ্ছা আমি একটু এটা আনসারটা একটু করি, তাহলে বোঝা যাবে। দেখো নিচে দিয়ে আনসার লেখা আছে 41,000, না লাখ হবে এটা, ঠিক আছে। 41 লাখ, আমি যেটা বলছি সেটাই 41 লাখ মতো হবে, অর্থাৎ এটা 40 থেকে
42 এর মধ্যে তো 41 লাখই হবে। তুমি গ্রাফের মধ্যে লিখলে দেখবে ওরকমই আসবে। কারো প্রশ্ন আছে? ভাইয়া আমার তো বড় 42 লাখে আসছে। কোনো সমস্যা নাই, আমি তো বলছি 41 হোক 42 হোক, এই মানগুলা অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, অনুমান নির্ভর মান, কারেক্ট হবে। আচ্ছা, কারো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার এগুলা স্ট্যাটিস্টিক্স এর টাইম সিরিজ অ্যানালাইসিস এর ম্যাথ গুলা না, ওই হ্যাঁ, টাইপেরই তো? একদম সহজ, প্রথমে তো বলছিলাম হুবহু ওই চ্যাপ্টারটাই। ওকে। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাইতে পারি কিনা? কথা বলে না। নেক্সট ম্যাথে যাব? হ্যাঁ ভাইয়া। ওকে ওকে, তাহলে জাস্ট ওই আনসারটা এইভাবে কমেন্ট আকারে লিখে দিবা সলিউশনের নিচে। সলিউশনের নিচে দেখো ওভাবে লিখে দিবা সেলস ফর 2005 ফ্রম গ্রাফ 41 লাখ হবে, এখানে ভুলে 1000 লেখা হয়েছে, 41 লাখস। তো সেলস এর পাশে যা লেখা থাকবে তাই লিখবা। প্রশ্নে সেলস এর পাশে লাখ লিখছে সেজন্য লাখ লিখবা, প্রশ্নে যদি সেলস এর পাশে ইউনিট লিখতো তাহলে ইউনিট লিখবা। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 2 নাম্বার প্রশ্নটাও দেখো। Compute the trend value and comment about the trends using semi-average method and predict 2010 production. হুবহু আগের অঙ্কটাই। একটা হচ্ছে ট্রেন্ড ভ্যালু বের করতে বলছে, তো ট্রেন্ড ভ্যালু কিভাবে পাবো? ওই যে সেমি এভারেজ মেথড, মানে কি যত বছর আছে তাকে অর্ধেক অর্ধেক করে ফেলবো। এরপরে কমেন্ট অ্যাবাউট দ্য ট্রেন্ডস ইউজিং সেমি এভারেজ মেথড, প্রিডিক্ট 2010 প্রোডাকশন, অর্থাৎ 2010 সালে তাদের প্রোডাকশন কত হবে সেটা প্রিডিক্ট করো। প্রিডিক্ট মানে কি? অনুমান করো বা নির্ধারণ করো, ঠিক আছে? ও যে একটু আগে যেরকম 2005 সালে সেলসের মান বের করতে বলছিল, ঠিক তেমনি এখন 2010 সালের প্রোডাকশনটা বের করতে বলছে। তো এখানে অঙ্কটা কয় বছরের? 2, 4, 6, 7 বছরের অঙ্ক। এর আগের অঙ্কটা ছিল যে 6 বছরের, সেজন্য আমরা সেমি এভারেজ মেথডে জাস্ট অর্ধেক করছিলাম কিভাবে? 3 বছর 3 বছর। তো এখানে তো বছর 7 বছর, তো এখানে অর্ধেক করবো কি 3.5 বছর 3.5 বছর করে? না, 2006 কে। কি 2006 কে? 2006 কে কি করবো? না, ওইটার আগে 3টা পরে 3টা। আর ভাই 2006 এখানে তো ট্রেন্ড লাইন বের করতে বলে না, ট্রেন্ড ভ্যালু করতে বলছে, তাহলে আমরা ওটা ওই কেন যে করব? ওই যে 2010 সালের প্রোডাকশন বের করবা কিভাবে? গ্রাফ থেকে বের করতে হবে না? ঠিক আছে, 2010 সালের মান বের করতে হলেও তো গ্রাফটা করতে হবে। স্যার 2010 সালের জন্য তো গ্রাফ করব বুঝছি, তাহলে কি আমার মানে ট্রেন্ড লাইনের যেগুলো আছে সেগুলো করতে হবে? তো দুইটা দিতে হবে? 2010 সালের মানটা কিভাবে আসলো? একটু আগে 2005 সালের যে সেলসের মানটা আনছিলাম, এটা কোন রেখা দিয়ে আনছিলাম? অ্যাকচুয়াল লাইন দিয়ে নাকি ট্রেন্ড লাইন দিয়ে? এই তো ট্রেন্ড ভ্যালুর মানটা ট্রেন্ড লাইন দিয়ে আনছি। তো তাহলে এখানেও ঠিক ওই মানটাই লাগবে। এই 2010 এটা সালে বলতেছি না, মানে প্রশ্নে যেগুলো বলছে 40, ওগুলো অ্যাকচুয়াল লাইন টাকতে হবে? অ্যাকচুয়াল লাইন না আঁকলেও চলবে এখানে, তারপরে দেখাই দিবা, দেখাই দিই সমস্যা কি। একটু সলিউশনটা দেখো। তাহলে ভাইয়া যখন কিছু না বললেও হ্যাঁ, আমাদেরকে গ্রাফটা করতে হবে। কিছু না বললে কি, ওই যে ইয়াটা বলছে যে প্রোডাকশন নির্ধারণ করতে বলছে 2010 সালে, এই জন্য যদি এই প্রোডাকশনটা যদি নির্ধারণ করতে না বলতো তাহলে এই অঙ্কে গ্রাফের কোনো দরকারই নেই, তোমাকে শুধু ট্রেন্ড ভ্যালু বের করলে আনসার শেষ, ঠিক আছে, ছকটা করলে শেষ। কিন্তু ওই প্রোডাকশন 2010 সালে প্রোডাকশন বের করতে বলতে বিদায় গ্রাফটাও করতে হবে এখানে, ইনডিরেক্টলি মানে গ্রাফও করতে হবে। তো আমাদের এখানে যেহেতু বেজোর সালের ক্ষেত্রে সেমি এভারেজ মেথডে করতে হলে খেয়াল রাখবা মাঝখানে যে ইয়াটা থাকবে সেটার কিছুই হবে না। বেজোর সালের ক্ষেত্রে সেমি এভারেজ মেথডে মাঝখানে সালের কোনো কাজ হবে না। যেমন এর আগের অঙ্কটা 6 বছর ছিল, তাহলে সেমি এভারেজ মানে অর্ধেক করে দিয়েছি 3, নো প্রবলেম। বাট এখন যে অঙ্কটা এটা 7 বছর, তাহলে 7 বছরকেও অর্ধেক করতে গেলে উপরে 3 নিচে 3, মাঝখানে যে ইয়াটা থাকবে সেটার কোনো কাজ হবে না। কখনোই ফ্র্যাকশনে কিন্তু হয় না, 3.5 3.5 এভাবে ধরা যাবে না, ঠিক আছে? তুমি সবসময় রাউন্ড ফিগারেই ধরবা। স্যার 9 বছর হলে উপরে 4 নিচে 4, মাঝখানে ইয়ারটা কিছু হবে না। বলো। স্যার আমরা যে করছিলাম তখন তো মানে মানে ইয়ারটা থেকে মিডল ইয়ারটা বাদ দিয়েছিলাম। আরে ওটা লিস্ট স্কয়ার মেথড, আমরা এখনো ওই মেথডে যাই নাই, ডেভিয়েশন করতে হয় তখন, ঠিক আছে, লিস্ট স্কয়ার মেথডে। তাহলে আসো এটা সলিউশনটা একটু দেখো সবাই।
দেখো এই অঙ্কের মাঝখানের ইয়ারটা হচ্ছে 2006 সাল। 2006 সালের কোনো কাজ হয় নাই। উপরে 3 বছর 2003 4 5 আর নিচে 3 বছর 7 8 9 যোগ করছি, এরপরে এভারেজ বের করছি। সলিউশনে কারো প্রশ্ন আছে? স্যার এখানে যে 51.67 আসছে এটা সমস্যা হবে না গ্রাফে? কেন সমস্যা হবে? তুমি প্রয়োজনে 52 বরাবর লিখে দিবে আর কি। সলিউশনে কারো প্রশ্ন আছে? না স্যার। এটা হচ্ছে ট্রেন্ড ভ্যালু, কেমন? সেমি এভারেজের মান যেটা সেটা হচ্ছে ট্রেন্ড ভ্যালু। আর 2010 সালের প্রোডাকশন কত হবে সেটার জন্য আমাকে গ্রাফ অঙ্কন করতে হবে। আমি কি গ্রাফ আবার অঙ্কন করব না পারবা? আমি জাস্ট আনসারটা দিলাম। দেখো 2010 সালের মানটা হবে যে 56 টন। তুমি যখন ট্রেন লাইনকে 2000, এমনি তো ট্রেন লাইন 2009 পর্যন্ত তুমি অঙ্কন করবা, ঠিক আছে? এরপর এটাকে 2010 সালে টেনে দিলে দেখবা ওই প্রোডাকশনের পরিমাণটা হবে 56 হবে, মানে 54 থেকে একটু বেড়ে 56 হয়ে যাবে। 2009 পর্যন্ত তো 54 আছেই। গ্রাফটা অঙ্কন করতে পারবা কিনা? জি ভাইয়া পারবো। পারবা না এমন কেউ আছো নাকি? গ্রাফ কি দেখাতে হবে? না স্যার পারবো। না ভাইয়া পারবো। আচ্ছা হ্যাঁ, ঠিক আজকে কি আছে। শুধু সেমি এটারই ক্লাস চলবে, মানে সেমির উপরে চলবে? সেমি সেমি আর তাহলে নাই। ভাই গ্রাফ দেখাই দেন দেখি, টাইমটা আছে। সেমি আর নাই। এখন নেক্সট ম্যাথ দেখো, এবার মুভিং এভারেজ 3 নাম্বার অঙ্ক দেখো। From the following data compute 3 years moving trends, বা এটাকে 3 yearly moving average ও বলে, ঠিক আছে? 3 yearly moving average। তো 3 yearly moving average মানে কি? 3 yearly moving average মানে হচ্ছে জাস্ট 3 ইয়ার করে যোগ হবে, এভারেজ করব। 3 বছর করে এভারেজ করতে হবে। কিরকম? যেমন প্রথমে আমরা 1998, 99, 2000 এই 3 বছরের প্রাইস যেটা দেওয়া আছে সেটা যোগ করে 3 দিয়ে ভাগ করব, বসাবো মাঝখান বরাবর, ইয়ার বরাবর। মানটা বসবে মাঝামাঝি ইয়ার, অর্থাৎ 1999 সাল বরাবর। এরপরে আবার 98 বাদ দিয়ে, প্রথমটা বাদ দিয়ে আবার 3 বছর 1999, 2000, 2001 যোগ করে এভারেজ করে মানটা বসাবো মিডল ইয়ার বরাবর। আচ্ছা আমি এভাবে বললে বুঝবা না, সলিউশনটা দেখালে তাহলে বুঝবা। শুধু মাথায় এতটুকু রাখো যে 3 ইয়ারলি মুভিং এভারেজ মানে হচ্ছে প্রতি 3 বছর অন্তর অন্তর এভারেজ কত হয়েছে। প্রতি 3 বছর মানে মনে করো আমার 2001 থেকে 2005 এর ইনফরমেশন যদি দেওয়া থাকে, তাহলে 2001, 2, 3 এই 3 বছরে এভারেজ কত, এরপরে 2, 3, 4 এটার এভারেজ কত, এরপরে 3, 4, 5 এটার এভারেজ কত, মানে এক বছর করে কমে যাবে, ঠিক আছে? তো সলিউশনটা দেখলে ক্লিয়ার হবে। সলিউশনটা দেখো সবাই। প্রথমে তোমার প্রথম দুইটা কলামে প্রশ্নের মান বসানো হয়েছে, এরপরে তৃতীয় কলামে 3 ইয়ারলি মুভিং টোটাল 3 বছর যোগফল বের করা হয়েছে। প্রথম যোগফলটা 1998, 99, 2000 সালের বসছে মাঝখান কলাম, মানে মাঝখানের রো, অর্থাৎ 1999 সাল। এরপরে 99, 2000, 2001 3 বছর যোগ করে 2000 সাল বরাবর বসছে, অর্থাৎ উপর থেকে এক বছর কমে বসছে। আর শেষের কলামে জাস্ট 3 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, 781 কে 3 দিয়ে ভাগ করা হয়েছে। এখানে রাউন্ড ফিগার ফ্র্যাকশন আছে, তারপরে রাউন্ড ফিগার করে লেখা হয়েছে 783 কে 3 দিয়ে ভাগ, 779 কে 3 দিয়ে ভাগ এভাবে। কেউ কোথাও না বুঝলে বলবা। স্যার এখানে লাস্টের যে কলামটা সেটা ট্রেন্ড ভ্যালু না? হ্যাঁ ইয়েস, সেটা ট্রেন্ড।
ওটা দিয়ে যে রেখা অঙ্কন করব সেটা হচ্ছে ট্রেন্ড লাইন। তবে ওখানে যতগুলো মান দেওয়া আছে 260, 261, 260 এতগুলো লিখতে হবে না। ট্রেন্ড লাইন লেখার জন্য শুধু কি লাগে, সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান, অর্থাৎ 260 আর 264, জাস্ট এই দুটো বিন্দু যোগ করে দিলে ট্রেন্ড লাইন। আর অ্যাকচুয়াল লাইন তো প্রশ্নে যেটা দেওয়া আছে ওইটা প্রাইস। স্যার এখানে তো কিছু বলে নাই, তাহলে কি গ্রাফ আঁকবো? কিছু না বললে আঁকার প্রয়োজন নাই। আগে সলিউশন গ্রাফ আঁকা তো কঠিন কিছু না। অ্যাকচুয়াল লাইন তো জাস্ট প্রশ্ন থেকে দেখে দেখে লেখা, আর ট্রেন্ড লাইন হচ্ছে জাস্ট কি সর্বনিম্ন বিন্দু আর সর্বোচ্চ বিন্দু দুটো যোগ করে দেওয়া। এই যে 1999 বরাবর হচ্ছে 260, তাহলে গ্রাফের মধ্যে 1999 বরাবর 260 এ একটা ফোঁটা দিব, আর 2060 সাল বরাবর 264 তে একটা ফোঁটা দিব। এরপরে এই দুটো বিন্দু যোগ করে দিলে শেষ, ট্রেন্ড লাইন আঁকা হয়ে গেছে। ট্রেন্ড লাইনের মধ্যে জাস্ট দুইটা বিন্দু লাগে, একটা সর্বনিম্ন মান আর একটা সর্বোচ্চ মান। বুঝি না স্যার, সর্বনিম্ন মান মানে? এই যে ছোট মানটা 260, এই যে 260, ভাইয়া ছোট মানটা 258। আচ্ছা 258, তাহলে এটা দিয়ে দিবেন। 56 ছোট লাইন। 56। ভাইয়া নিচে দিয়ে আছে 56 খেয়াল করি নাই, আবার বলে 256। গরুর মাংসের ভাই। স্যার 256 বরাবর যেটা হবে সেটা সর্বনিম্ন নাকি বুঝলাম ইয়েস না। ইয়েস ইয়েস ইয়েস, ওইটাই। আর সর্বোচ্চ হচ্ছে 264। আনসারটা কিভাবে লিখবো এটা? আনসার কোথায় পাইছো? এটাই তো আনসার, এই টেবিলটাই তো আনসার। আবার কি আনসার লিখবে? আর কারোর প্রশ্ন আছে এটাতে? এই টোটাল গুলো আর এভারেজ গুলো বাইর করছে যে ওটা বুঝছো কিনা? টোটাল আর এভারেজ বুঝছি। আর যে জায়গায় ভুল করে সেটা হচ্ছে হ্যাঁ ভাইয়া বুঝছি। মিডল ইয়ারে বসবে সবসময়, এটা খেয়াল রাখবা। প্রতি 3 বছর যোগ করে তার মিডল ইয়ার, প্রতি 3 বছর যোগ করে মিডল ইয়ার, আর 3 বছর যেতে হলে উপরের 1 বছর বাদ দিয়ে নিচের 1 বছর বাড়বে, উপরের 1 বছর বাদ দিয়ে নিচের 1 বছর বাড়বে, এভাবে। আর লাস্টের কলামটা হচ্ছে জাস্ট প্রত্যেকটা মানকে 3 দিয়ে ভাগ করা, যেহেতু 3 ইয়ারলি মুভিং এভারেজ করছে। 5 ইয়ারলি বললে 5 দিয়ে ভাগ করতে হবে। মাথা ব্যথা করতেছে, ছুটি দিয়ে দিতাম বলে। স্যার এটা সবগুলো বিন্দু তো গ্রাফে আসবে না? হ্যাঁ, সবগুলো মানে তো গ্রাফে আসবে। অ্যাকচুয়াল লাইনের ক্ষেত্রে সবগুলা বিন্দু বসাবো। অর্থাৎ অ্যাকচুয়াল লাইন অঙ্কন করার সময় কেমন, অ্যাকচুয়াল লাইন অঙ্কন হ্যাঁ। করতে হয় প্রশ্নের মান থেকে। আর ট্রেন্ড ভ্যালু অঙ্কন করার সময় সব বিন্দু লিখতে হয় না, তুমি জাস্ট সর্বনিম্ন বিন্দু আর সর্বোচ্চ বিন্দু এই দুইটা যোগ করে দিলেই ট্রেন্ড লাইন অঙ্কন হয়ে যাবে। আর কেউ যদি স্যার লিখতে মাথা চায়, ব্যথা করলে ছুটে দিন। কেউ যদি লিখতে চায় তাও হবে, কোনো সমস্যা নেই। তুমি যদি সবগুলো দিয়ে করতে চাও তাও করতে পারবা, তবে শুধুমাত্র দুইটা বিন্দু দিয়ে করে দিলেও হবে ট্রেন্ড লাইনের ক্ষেত্রে। তার মাথা ব্যথা করলে ছুটি দিয়ে দেন। নাকি আর? আচ্ছা ঠিক যার আছে, মাথা ব্যথা তারা ছুটি দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আজকে আর এমনিতে করাবো না। তোমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এটা আমি লিস্ট স্কোয়ারটা দেখা দিব, 4 ইয়ারলি 5 ইয়ারলি দেখা দিব, তাহলে মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা আমি যে অঙ্ক 3টা দেখাই দিয়েছি এই 3টা সলিউশন একটু পরে গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিব।
তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবা, ঠিক আছে? আলাদা কোনো এসডব্লিউ করার দরকার নাই, জাস্ট যে অঙ্কগুলো করেছি ওগুলোই বাসায় করবা। পারলে সবগুলোর সাথে একটা একটা গ্রাফ করে ফেলবা, তাহলে তোমার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা সবাই ভালো আচ্ছা, থাকো। ঠিক আছে ভাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটা কথা আছে। বলো, ভাই আপনি বিজি থাকেন নাকি? ইনবক্সে নক দিলে রিপ্লাই দেন না। নাম কি তোমার? ভাইয়া বেনজির আহমেদ, দেখেন কতগুলা রিপ্লাই দিছি। এর আছে তোমার সাথে আমার? জি ভাইয়া দেখেন, আমি অনেকবার আপনাকে নক দিছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখে ইয়া করবো। আমি এমনি ভাইয়া একটু পার্সোনাল কাজে কিছুদিন ব্যস্ত আছি, তো সেজন্য হয়তো আমি তো রিপ্লাই দিব আমি মাঝে তোমাকে। মাঝে ম্যাথে সমস্যা হলে আমি ছবি দিলে পাঠাই দিই। আচ্ছা ঠিক আছে, আমি রিপ্লাই দিব। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ওকে। আসসালামু আলাইকুম।